সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেবে না ইসরায়েল, বললেন প্রতিরক্ষা মন্ত্রী কার্টস। আন্তর্জাতিক মধ্যস্থতা প্রত্যাখ্যান থাইল্যান্ডের। ভারতের রাজস্থানে স্কুল ভবন ধসে বহু হতাহতের শঙ্কা। সিরিয়ায় $6.4 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা সৌদির। স্টারলিংকে বিভ্রাটের জন্য ইলন মাস্কের দুঃখ প্রকাশ। রুশ রকেটে স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান। গাজায় অনাহারে মৃতের সংখ্যা বেড়ে 115। এবার বিস্তারিত। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে তার দেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ম্যাক্রো জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। এক্স পোস্টে তিনি লেখেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা। শান্তি সম্ভব, আমাদের এই মুহূর্তেই একটি যুদ্ধবিরতি প্রয়োজন। সব বন্দীর মুক্তি এবং গাজাবাসীর জন্য ব্যাপক মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেনও একই প্রক্রিয়া শুরু করার ইঙ্গিত দিয়েছে। এ পদক্ষেপের ফলে ফ্রান্স ইউরোপের বৃহত্তম এবং সবচেয়ে প্রভাবশালী দেশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছে। হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট আরও লিখেন, গাজাকে সুরক্ষিত ও পুনর্নির্মাণ করতে হবে। আমাদের ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং তার টিকে থাকার পরিবেশ নিশ্চিত করতে হবে। এসব করতে হলে ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণে সম্মত হতে হবে। ইসরায়েলকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দেওয়ার বিষয়েও দৃঢ় বার্তা দেন তিনি। বলেন, ইসরায়েলকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এটিকে সক্ষম করতে হবে। ফ্রান্সের নাগরিকরা মধ্যপ্রাচ্যে শান্তি চায়। ফরাসি, ইসরায়েলি, ফিলিস্তিনি, ইউরোপীয় ও আন্তর্জাতিক অংশীদার সবার প্রমাণ করা দরকার যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। প্রতিশ্রুতি অনুযায়ী এই বিষয়ে নিজের দৃঢ় প্রতিজ্ঞার কথা ফিলিস্তিনি প্রেসিডেন্টকে মাহমুদ আব্বাস জানিয়েছেন বলেও উল্লেখ করেন ম্যাক্রো। তিনি বলেন, আমি তাকে চিঠি দিয়ে আমার প্রতিশ্রুতি জানিয়েছি। এখন আমাদের বিশ্বাস, স্বচ্ছতা ও অঙ্গীকার দরকার। জাতিসংঘের 193 সদস্যের মধ্যে কমপক্ষে 142টি দেশ বর্তমানে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে অথবা স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। তবে বেশ কয়েকটি শক্তিশালী পশ্চিমা দেশ স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানি। ফিলিস্তিন রাষ্ট্রকে নিজেদের জন্য হুমকি মনে করে ইসরায়েল। এ কারণে ফিলিস্তিন রাষ্ট্র তৈরি হতে দেবে না তেল আবিব। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস একথা জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী একথা বলেন। কার্টস লিখেছেন, আমরা এমন কোনো ফিলিস্তিন রাষ্ট্র তৈরি হতে দেব না যা আমাদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে, আমাদের অস্তিত্ব ও ঝুঁকির মুখে ফেলে এবং ইসরায়েলের ভূমিতে আমাদের ঐতিহাসিক অধিকার লঙ্ঘন করে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সব প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের সবাই ঐক্যবদ্ধ। তিনি ম্যাক্রোর এই সিদ্ধান্তকে সন্ত্রাসবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণ হিসেবে বর্ণনা করেছেন। সেই সঙ্গে হামাসকে সমর্থন ও পুরস্কৃত করার তীব্র নিন্দা করেছেন। কম্বোডিয়ার সঙ্গে চলমান সংঘাত বন্ধে তৃতীয় দেশের মধ্যস্থতার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড। ব্যাংকক জানায়, নমপেনকে আক্রমণ বন্ধ করতে এবং কেবল দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান সম্ভব। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকন্দেজ বলেন, আমাদের এখনও তৃতীয় দেশের মধ্যস্থতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দ্বিপাক্ষিক ব্যবস্থাই এই সংঘাত থেকে উত্তরণের সর্বোত্তম উপায়। আমাদের দরজা এখনও খোলা আছে। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো উত্তেজনাপূর্ণ সীমান্ত সংঘাত অব্যাহত রয়েছে। এরই মধ্যে কমপক্ষে 16 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই থাই বেসামরিক নাগরিক। বিবাদপূর্ণ সীমান্তে বৃহস্পতিবার ভোরে সংঘর্ষ শুরু হওয়ার পর একে অপরকে অভিযুক্ত করে, যা দ্রুত ছোট অস্ত্রের গুলি থেকে তীব্র আকার ধারণ করে সীমান্তে ভারী গোলাবর্ষণে পরিণত হয়, যেখানে 1 শতাব্দীরও বেশি সময় ধরে সার্বভৌমত্ব নিয়ে বিতর্ক চলছে। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে একটি জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানান এবং থাইল্যান্ডকে অপ্ররোচিত ও পূর্ব পরিকল্পিত সামরিক আগ্রাসনের জন্য অভিযুক্ত করেন। জাতিসংঘ জানিয়েছে, শুক্রবার এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য একটি রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা রয়েছে।
ভারতের রাজস্থান রাজ্যের একটি স্কুল ভবন ধসে পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত 7 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে আরও 29 জন। ধ্বংসস্তূপে অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সকাল 7:45 দিকে রাজ্যের ঝালাওয়া শহরের মনোহর থানার পিপলদি সরকারি বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। ঝালাওয়ারের পুলিশ সুপার অমিত কুমার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, আহত 10 জন শিশুকে ঝালাওয়ায় পাঠানো হয়েছে, যার মধ্যে 3 থেকে 4 জনের অবস্থা গুরুতর। কর্মকর্তারা জানিয়েছেন, একতলা ভবনের ছাদ ধসের সময় শিক্ষক ও কর্মচারী ছাড়াও প্রায় 40 জন শিশু প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। স্কুলটিতে 8ম শ্রেণী পর্যন্ত পাঠদান হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভবনটি জরাকীর্ণ অবস্থায় ছিল এবং এর আগেও এ বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ উত্থাপিত হয়েছিল। 14 বছরের গৃহযুদ্ধ পরবর্তী সিরিয়া পুনর্গঠনে $6.4 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি সরকার। বিপুল পরিমাণের এই অর্থ দেশ গড়তে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আল সারার সরকারকে সহায়তা করবে। বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কে অনুষ্ঠিত এক অর্থনৈতিক সম্মেলনে সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালি এই বিনিয়োগ পরিকল্পনা প্রকাশ করেন। সৌদি বিনিয়োগ মন্ত্রী জানান, তার এই সফরের নির্দেশ দিয়েছেন সৌদি যুবরাজ বিন সালমান। এটি প্রমাণ করে যে ভাতৃপ্রতিম সিরিয়ার পাশে দৃঢ়ভাবে আছে সৌদি আরব। বিনিয়োগ চুক্তিগুলোর মধ্যে রিয়েল এস্টেট এবং অবকাঠামো প্রকল্পের জন্য $2.93 বিলিয়ন এবং টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতের জন্য প্রায় $1.07 বিলিয়ন অন্তর্ভুক্ত ছিল বলে জানান আল ফালি। এই পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যবসাগুলোর সঙ্গে রয়েছে টেলিযোগাযোগ সংস্থা সৌদি টেলিকম কোম্পানি এবং জিও টেলিকম, ডিজিটাল নিরাপত্তা সংস্থা এলম, সাইবার নিরাপত্তা সংস্থা সাইফার এবং শিক্ষা প্রযুক্তি সংস্থা ক্লাসেরা। স্পেস এক্সের স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট বিশ্বজুড়ে একসঙ্গে বিভ্রাটের শিকার হয়েছে, যার ফলে কয়েক হাজার গ্রাহক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এই নজিরবিহীন বিভ্রাটের কারণে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন স্টারলিং প্রতিষ্ঠাতা ইলন মাস্ক সহ এর শীর্ষ কর্মকর্তারা। এই বিভ্রাটের কারণে প্রায় 2.5 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করতে পারেননি গ্রাহকরা। দুঃখ প্রকাশ করে মাস্ক সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, বিভ্রাটের জন্য দুঃখিত। স্পেস এক্স মূল কারণ খুঁজে বের করে এর সমাধান করবে যাতে এমনটা আর না ঘটে। এদিকে স্টারলিংক ইঞ্জিনিয়ারিং এর ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস বলেন, সারা বিশ্বের প্রায় 140টি দেশ এবং অঞ্চলে তাদের 60 লাখের বেশি গ্রাহক রয়েছেন। স্টারলিংক ব্যবহারকারীরা বৃহস্পতিবার প্রায় 2 ঘন্টা 30 মিনিট ইন্টারনেট ব্যবহার করতে পারেননি। মাইকেল নিকোলস আরও বলেন, স্টারলিংকের মূল নেটওয়ার্ক পরিচালনার জন্য প্রয়োজনীয় কিছু অভ্যন্তরীণ সফটওয়্যারে ত্রুটি ছিল। এই ত্রুটির কারণেই বিভ্রাট দেখা দিয়েছে। সাময়িক এই বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, স্টারলিংক সবসময় নির্ভরযোগ্য সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এমন ঘটনা যেন আর না ঘটে সে চেষ্টা করা হবে। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান। এ কাজে তাকে সহায়তা করেছে রাশিয়া। মহাকাশে ইরানের পথ চলার অন্যতম পদক্ষেপ হিসেবে এটিকে দেখা হচ্ছে। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা জানায়, রুশ রকেটে উৎক্ষেপিত নাহিদ-2 নামে একটি যোগাযোগ স্যাটেলাইট, যা রাশিয়ার ভোস্টোসনি কসমোড্রোম থেকে সুয়েজ রকেট ব্যবহার করে উৎক্ষেপণ করা হয়েছে। 110 কেজি ওজনের স্যাটেলাইটটি ইরানি প্রকৌশলীদের নকশা ও পরিকল্পনায় তৈরি। এদিকে ইরানের কাণ্ডে আতঙ্কিত পশ্চিমারা, কারণ মহাকাশে ইরানের পদযাত্রার আধুনিকায়ন দেশটির ক্ষেপণাস্ত্র শিল্প উন্নত করতে পারে। বিশেষ করে হস্তগত নতুন প্রযুক্তি অনায়াসে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নতিতে ব্যবহার করতে পারে ইরান। গাজায় প্রতিনিয়ত বাড়ছে অনাহারে মৃতের সংখ্যা। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ইসরায়েলের চলমান অবরোধে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে 115-তে দাঁড়িয়েছে। এর মধ্যে বেশিরভাগই শিশু। ইসরায়েল মার্চ মাসে গাজায় পুরোপুরি অবরোধ আরোপ করে। মে মাসের শেষের দিকে এই অঞ্চলে খুবই সামান্য পরিমাণ ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে দখলদার ইসরায়েল, যার ফলে ভয়াবহ মানবিক সংকট এবং ব্যাপক দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা UNRW সতর্ক করে বলেছে, ক্ষুধা সংকটে পরিবারগুলোর করুণ অবস্থা। সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, বাবা মায়েরা এত বেশি ক্ষুধার্ত ও রোগা হয়ে পড়েছেন যে সন্তানের যত্ন নেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। এখনকার মতো এ পর্যন্তই।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।